ইংরেজি 1889 সালের মার্চ মাসের শেষে মেদিনীপুর জেলা থেকে জনৈক উচ্চপদস্থ সরকারি কর্মচারীর একটি চিঠি এলো। উক্ত চিঠিতে লিখিত বিষয়গুলো কতদূর সত্য অনুসন্ধান করে দেখবার জন্য সেই চিঠি আমায় দেওয়া হলো। পত্রের সারমর্ম এইরূপ: মেদিনীপুর ও হুগলি জেলার মধ্যে আজকাল ভয়ানক ডাকাতি শুরু হয়েছে। এমনকি নিতান্ত অল্প সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় লোমহর্ষণকর প্রায় 15টি ডাকাতি হয়ে গিয়েছে। এই সবগুলি ডাকাতি প্রায় একই রকমের। সবগুলিতেই জ্বলন্ত মশাল ব্যবহার করা হয়েছে। ঢেঁকি দিয়ে বাড়ির সদর দরজা ও অন্যান্য মজবুত দরজাগুলো ভাঙা হয়েছে। অনেক সময় বাড়ির পুরুষদেরকে বিশেষভাবে যন্ত্রণা দিয়ে তাদের কাছ থেকে জেনে নিয়েছে যে তাদের গুপ্তধন ও গয়নাগাটি কোথায় আছে। কোনো কোনো জায়গায় আবার মহিলাদের ওপরও অশেষ বল প্রয়োগ করা হয়েছে ও সব শেষে বাড়ির সমস্ত মহিলাদের একত্র করে এটি ঘরের ভেতর বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, যাতে সেই মহিলারা কোনো রকম গোলযোগ না করতে পারে, বা গোলযোগ করলেও প্রতিবেশীরা যেন জানতে না পারে সে বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়েছে। এছাড়া সমস্ত ডাকাতিগুলির অনুসন্ধানের সময় জানতে পারা গিয়েছে যার বাড়িতে যখন ডাকাতি হয়েছে তার 2-1 দিন আগে বৈষ্ণব বেশি কোনো লোক ভিক্ষা চাইতে সেই বাড়িতে গিয়েছে। সুযোগ মতো আতিথ্য গ্রহণ করে সেই বাড়িতেই রাত্রি যাপন করেছে এবং পরের দিন ভোরবেলা কাউকে কিচ্ছু না বলে সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। যেদিন অতিথি বাড়ি পরিত্যাগ করেছে অনেক জায়গায় সেই রাতেই, আবার কোনো কোনো জায়গায় তার 2-1 দিন পরেই ডাকাতি হয়ে গিয়েছে। যে যে বাড়িতে ডাকাতি হয়েছে সেই সেই বাড়ির মহিলাদের যথা সর্বস্ব অপহৃত হয়েছে সত্যি, এবং তাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে এও সত্যি, কিন্তু তাদেরকে বিশেষভাবে আঘাত করা হয়নি। পুরুষ মাত্রকেই মশালের আগুনের ছ্যাঁকা সহ্য করতে হয়েছে। প্রায় সকলের শরীরেই মশালের আগুনের ফোঁসকা পড়েছে, কিন্তু কোনো মহিলাদের ওপর সেরকম অত্যাচার করা হয়নি। কারো শরীরে মশালের আগুন স্পর্শ পর্যন্ত করেনি। কোনো কোনো মহিলার শরীরে আঘাত লেগেছে তা সত্যি, কিন্তু ইচ্ছে করে তাদের আহত করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে না। শরীর থেকে গয়নাগাটি জোর করে খুলে নেওয়ার সময় যতটুকু আঘাত পাওয়ার সম্ভাবনা ততটুকুই হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই সকল কারণে ও আরও অন্যান্য কারণে অনুসন্ধানকারী কর্মচারী মাত্রেই অনুমান করছেন যে একটি ডাকাত দল দ্বারা মেদিনীপুর ও হুগলি জেলায় এই সমস্ত ডাকাতি হয়েছে। কিন্তু এই দলের নেতা কে, কোন কোন ব্যক্তি বা সেই দলভুক্ত, তা এখনো পর্যন্ত কেউই স্থির করে উঠতে পারেনি। আগে মেদিনীপুর জেলার মধ্যবর্তী কোনো স্থানে কৃষ্ণ চৌধুরী নামক একজন ডাকাত দলপতি বাস করত। সে তার দলভুক্ত কতগুলি ডাকাতের সাহায্যে আগে অনেকগুলো ডাকাতি করেছিল। সেই সমস্ত ডাকাতি যেভাবে হতো বর্তমান ডাকাতিগুলিও প্রায় সেইভাবেই হচ্ছে। কৃষ্ণ চৌধুরী যখন যে বাড়িতে ডাকাতি করেছে তখন সেই বাড়ির মহিলাদের সেভাবে আঘাত দেয়নি, অথচ সকলকেই একই ঘরের ভেতর বন্ধ করে রেখে দিয়ে চলে গিয়েছে। ডাকাতিগুলো হওয়ার কিছুদিন পরে কৃষ্ণ বেশ কিছু গয়না সমেত ধরা পড়ে এবং তারপর তার দলের অনেকগুলো লোকও ধরা পড়ে। উক্ত মোকদ্দমায় কৃষ্ণ চৌধুরী সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়। যে সময় কৃষ্ণ জেলে রয়েছে সেই সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাকাতি হলেও এই ধরনের ডাকাতি হতে দেখা যায়নি। অর্থাৎ ওগুলোর মধ্যে কোনো ডাকাতিতেই বাড়ির সমস্ত মহিলাদের একই ঘরের মধ্যে বন্ধ অবস্থায় পাওয়া যায়নি। আজ কয়েক বছর হলো কৃষ্ণ চৌধুরী জেল থেকে খালাস হয়ে এসেছে, আর তারপরেই সেই ধরনের ডাকাতি আবার আরম্ভ হয়েছে। এই কারণে অনুসন্ধানকারী কর্মচারীদের মধ্যে অনেকেই সন্দেহ করলেন যে বর্তমান ডাকাতিগুলো দলপতি কৃষ্ণ চৌধুরীরই কাজ।
সেই কৃষ্ণ যে এখন কোথায় তা কেউ বলতে পারে না। জেল থেকে তাকে ছেড়ে দেওয়ার পর সে যে তার বাড়িতে গিয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে সে আজকাল বৈষ্ণবদের বেশ ধারণ করে কলকাতাতেই কোথাও একটা রয়েছে এবং মাঝে মাঝে সেখান থেকে ফিরে এই সমস্ত গ্রামগুলিতে ডাকাতি করে পালিয়ে যাচ্ছে। এবার কলকাতা তো কোনো ছোট জায়গা নয়, অথচ কলকাতার কোথায় সে বাস করছে তার সঠিক খবরও আমরা জানি না। তবুও আশা করি কলকাতার কোনো উপযুক্ত কর্মচারীর হাতে কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধানের ভার প্রদান করা হবে। কোনোভাবে যদি দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরীর খোঁজ পাওয়া যায়, তাহলে আমাদের বিশ্বাস যে এই সব ডাকাতির আসল কারণ আমরা খুঁজে বের করতে পারব এবং পুনরায় এই ধরনের ডাকাতি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। কৃষ্ণ চৌধুরীর বয়স এখন আনুমানিক 50 বছর হবে। তার বলিষ্ঠ গঠন, দোহারা শরীর, প্রশস্ত কপাল, গঠন দীর্ঘ, বোধহয় 7 ফিটের কাছাকাছি হবে। যে দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরীর নাম আগে 2-1 শুনেছিলাম মাত্র, সেই কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধানের ভার আগের চিঠিতে বর্ণিত অনুরোধ ক্রমে অবশেষে আমার হাতে এসে পড়ল। কলকাতার কোথায় ও কিভাবে সে বাস করে তা কেউই জানে না। আসলেই সে এখানে থাকে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তা এমত অবস্থায় কোথায় তাকে খুঁজব, বহু ভাবনা চিন্তা করেও কিছুতেই কোনো পথ খুঁজে পেলাম না। আপনারা সকলেই জানেন পাড়াগাঁয়ের যেমন অবস্থা, এই কলকাতা শহরের অবস্থা তেমন নয়। পাড়াগাঁয়ের কাছাকাছি 10খানা গ্রামের মধ্যে কোনো অপরিচিত লোক এসে কিছুদিন বাস করলে একে একে সকলেই তা জানতে পারেন, কিন্তু কলকাতার কোনো বাড়িতে কোনো ব্যক্তি 10 বছর ধরে বাস করলেও তার পাশের বাড়ির কোনো লোক বলতেই পারবেন না যে ওই ব্যক্তি কে, তার বাসস্থান কোথায়, বা কোথা থেকে সে এসে এখানে বসবাস করছে, বা সে কি কাজ করে। তা এমন অবস্থায় বিনা ঠিকানায় কলকাতার ভেতর খোঁজ খবর করে কৃষ্ণ চৌধুরীকে বের করা আমার পক্ষে যে কতটা সহজ কাজ তা আপনারা অনায়াসেই বিবেচনা করতে পারছেন। বড়বাবুদের আদেশ প্রতিপালন করতেই হবে। কৃষ্ণ চৌধুরীর ঠিকানা পাই কি না পাই, প্রাণপণে তার খোঁজ চালিয়ে যেতেই হবে। কোন জায়গায় যাব, কোথায় গিয়ে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করব, এসব কিছুই ঠিক করে উঠতে না পারলেও তার খোঁজে বের হওয়ার উদ্যোগ করছি এমন সময় আমার উচ্চপদস্থ কর্মচারী আমাকে ডেকে পাঠালেন। খবর পাওয়া মাত্র আমি তার কাছে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। আমাকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই কৃষ্ণ চৌধুরী সম্বন্ধিত কোনো কাগজ তুমি পেয়েছো? পেয়েছি। সেটা ভালো করে পড়ে দেখেছো তো? হ্যাঁ স্যার, দেখেছি। যেসব ডাকাতি হচ্ছে সেগুলো কার কাজ বলে তোমার মনে হচ্ছে? দেখুন স্যার, যেসব ডাকাতিগুলো হয়েছে সেগুলোর একটিরও অনুসন্ধান তো আমি করিনি, সুতরাং কে এগুলো করতে পারে সেটা বলা আমার পক্ষে খুব একটা সহজ নয়। কাগজপত্র পড়ে কি অনুমান হয়? কাগজপত্র দেখে আমি যতদূর বুঝতে পারছি তাতে মনে হচ্ছে যে কৃষ্ণ চৌধুরী যেভাবে আগে ডাকাতিগুলো করত এবং যে সকল ডাকাতিতে সে ধরা পড়ে জেলে গিয়েছিল সেই সব ডাকাতি যেভাবে করা হতো, বর্তমান ডাকাতিগুলোর বেশিরভাগই সেভাবেই করা হচ্ছে। এবার এর ফলে সহজেই মনে হচ্ছে যে এইসব ডাকাতি কৃষ্ণ চৌধুরীর দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি। অথবা আগে যেসব লোক তার দলের মধ্যে ছিল তাদের মধ্যেই কেউ যদি এখন দলপতি হয়ে থাকে এবং আগের দলপতির প্রথা অবলম্বন করে সে ডাকাতি করছে, এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এইসব ডাকাতি কৃষ্ণ চৌধুরী করছে। হ্যাঁ, অসম্ভব নয়। সে এখন জেল থেকে খালাস হয়ে কোথাও একটা লুকিয়ে রয়েছে। যদি সে মরে না গিয়ে থাকে তাহলে তো কাগজপত্র দেখে সেটাই অনুমিত হচ্ছে। কলকাতাতেই তার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অসম্ভব নয়। যেভাবেই হোক তাকে খুঁজে বার করতেই হবে।
প্রাণপণে চেষ্টা করব স্যার, কিন্তু আগে থেকে একটা ঠিকানা অন্তত না পেলে পরেই এত বড় কলকাতার মধ্যে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হবে। সেটা আমি জানি, তবু তাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, কিন্তু আমি তো তাকে চিনি না, মানে তাকে দেখিও নি কখনো। তুমি তার নাম জানতে পেরেছো তো? হ্যাঁ, তার নাম জানতে পেরেছি ঠিকই, কিন্তু সে যদি তার নাম বদলে দিয়ে থাকে। তার চেহারার বর্ণনা চিঠিতে দেয়া আছে। তা আছে, তবে তাতে যেরকম বর্ণনা দেওয়া আছে তাতে তো বিশেষ কিছুই বোঝার উপায় নেই। খোঁজ করলে কলকাতায় অমন চেহারার অনেক লোকই পাওয়া যাবে। তাহলে তুমি কিভাবে তাকে খুঁজে বার করবে? আমি ভাবছি প্রথমে বৈষ্ণবদের মধ্যে ভালোভাবে খোঁজ করব, আর সেভাবেই যাতে কৃষ্ণকে খুঁজে বের করতে পারি তার চেষ্টা করব। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি? বকশিস? কৃষ্ণকে খুঁজে বার করতে পারলে তুমি যাতে বকশিস পাও, সেটা আমি বিশেষভাবে দেখব। না স্যার, আমি বকশিসের জন্য আপনার কাছে অনুরোধ করছি না। আমার অনুরোধ হলো, যেই পুলিশ কর্মচারী কৃষ্ণ চৌধুরীর খোঁজের জন্য ওই চিঠিটি লিখেছেন, আপনি তাকে একটি চিঠি লিখে বলে দিন যে কলকাতার কোনো কর্মচারী কৃষ্ণ চৌধুরীকে চেনে না, অথচ কলকাতায় সে কোথায় থাকে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। এমন অবস্থায় কৃষ্ণ চৌধুরীকে দেখা মাত্র ভালোভাবে চিনতে পারে এমন একজন লোককে কলকাতায় যেন পাঠিয়ে দেওয়া হয়। আমার কথা শুনে বড়বাবু সম্মত হলেন এবং তৎক্ষণাৎ একটি চিঠি ডাকযোগে পাঠিয়ে দিলেন। আমিও তার কাছ থেকে বিদায় গ্রহণ করে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করতে বেরিয়ে গেলাম। কলকাতা মহানগরের মধ্যে এইভাবে কৃষ্ণ চৌধুরীকে খোঁজ করা যে প্রায় অসম্ভব তা আমি আগেই বলেছি। আগেই কৃষ্ণ চৌধুরীকে আমি চিনি না, দ্বিতীয়ত তাকে দেখলে অনায়াসেই চিনতে পারে এমন কোনো লোকও আমার সাথে নেই। এদিকে তার চেহারার যে বর্ণনা দেওয়া হয়েছিল তার মধ্যে প্রকাশ্যে এমন কোনো বিশেষ চিহ্ন নেই যা দেখা মাত্রই আমি তাকে কৃষ্ণ চৌধুরী বলে অনুমান করে নিতে পারি। হ্যাঁ, সে একটু দীর্ঘ আয়তনের লোক বটে, কিন্তু কলকাতায় অমন দীর্ঘ আয়তনের লোক যে কত শত রয়েছে তা গুণে শেষ করা মুশকিল। এমন অবস্থায় কৃষ্ণ চৌধুরীর খোঁজ করা নিষ্প্রয়োজন জেনেও শুধুমাত্র সরকারি আদেশ পালনের জন্য তার খোঁজে আমাকে বের হতে হলো। মেদিনীপুরের চিঠি অনুযায়ী জানতে পেরেছিলাম যে কৃষ্ণ চৌধুরী বর্তমানে বৈষ্ণবের বেশে কলকাতায় রয়েছে। সুতরাং এটা সহজেই অনুমান করলাম যে বৈষ্ণবের বেশে বাস করতে হলে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সাথে কৃষ্ণ চৌধুরীর বাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনে মনে এই সব ভেবে শহর ও শহরতলির মধ্যে যেই সব জায়গায় বৈষ্ণবরা বাস করে প্রথমে সেই সব জায়গাতেই কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধান করব বলে ঠিক করলাম। সব সময় আমি যে পোশাক পরে দিন অতিবাহিত করে থাকি সেই পোশাকে বৈষ্ণবীদের সাথে দেখা করে তাদের থেকে কোনো কথা জানতে পারাটা খুব একটা সহজ কাজ হবে না। এটা বিবেচনা করে আমাকে পোশাকও পরিবর্তন করতে হলো। পরনে ধুতি ছেড়ে তার পরিবর্তে কৌপিন ও উত্তরীয় ধারণ করতে হলো। শরীরের ঊর্ধ্বভাগের অধিকাংশ জায়গায় রাধাকৃষ্ণের ছাপ মারতে হলো। তুলসীর মালা কিনে গলায় পরতে হলো। কপাল ও নাকের অগ্রভাগে তিলক মাটির ছাপ কেটে ভিক্ষার উপযোগী একটি ঝোলা কাঁধে ঝুলিয়ে খালি পায়ে বের হতে হলো। এইরকম বৈষ্ণবের বেশে বের হয়ে বৈষ্ণবদের সাথে ঘুরে ঘুরে প্রায় 4-5 দিন ধরে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করে বেড়ালাম। প্রথম প্রথম কোথাওই তার কোনো খোঁজ পেলাম না। পরে কৃষ্ণ নামের অনেকগুলো বৈষ্ণবের এক এক করে খোঁজ পেলাম ঠিকই, কিন্তু তাদের আকৃতি প্রকৃতি কৃষ্ণ চৌধুরীর আকৃতি প্রকৃতির থেকে অনেক আলাদা হয়ে পড়ল। তবু ভবিষ্যতের জন্য তাদের নাম ধাম আমার ঝোলার মধ্যে থাকা পকেট বইতে লিখে রাখতে লাগলাম। এইভাবে আরো 2-4 দিন কেটে গেল।
না আমার বৈষ্ণব বেশ খুঁজল, না আমি কৃষ্ণ চৌধুরীকে খোঁজ করা ছাড়তে পারলাম। সেই সময় জানতে পারলাম যে গোকুল মিত্র লেনের কিছুটা অংশ, যা লালবাগান নামে পরিচিত, সেই লালবাগানে ভব নামের একজন মহিলা তার নিজের একটি খাপ রেলের ঘরে বাস করে। এই ভব আগে একজন নিতান্ত সামান্য বেশ্যা ছিল, কিন্তু বয়সের সাথে সাথে তার আগের জীবিকা এখন অনেকটাই পরিত্যাগ করেছে। এখন সে একজনের আশ্রয়ে বাস করছে। ভব এখন বৈষ্ণবী। তার গলায় তুলসীর মালা, নাকে তিলক, হাতে কৃষ্ণ নামের ঝুলি ও মুখে রাধা কৃষ্ণের বুলি সর্বদাই লেগে আছে। যার আশ্রমে ভব এখন বাস করে তার নাম গোপাল দাস মোহান্ত। এই গোপাল দাস একটু লম্বা ধরনের লোক ও তার আকৃতি প্রকৃতি কৃষ্ণ চৌধুরীর আকৃতি প্রকৃতির সাথে বেশ কিছুটা মেলে। কিন্তু গোপাল দাস মোহান্তই যে আমাদের কৃষ্ণ চৌধুরী সেটা এখনই বলতে পারছি না। যাই হোক, ভব ও গোপাল দাসের ব্যাপারে আমাকে গোপনে আরো একটু খোঁজ খবর নিতে হলো। খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলাম যে প্রায় 1 মাস হলো গোপাল ও ভব তীর্থযাত্রার উপলক্ষে বৃন্দাবন প্রভৃতি স্থানে যাবার জন্য কলকাতা ছেড়ে চলে গিয়েছে। কিন্তু প্রতিবেশী ও বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের বলে গিয়েছে যে 1-1.5 মাসের মধ্যেই তীর্থ ভ্রমণ করে তারা আবার ফিরে আসবে। গোপাল দাস মোহান্ত যে কোথাকার লোক, সে আগে কোথায় থাকতো, গোপনে খোঁজ খবর করেও কিছুই জানতে পারলাম না। শুধুমাত্র এটাই জানতে পারলাম যে গোপাল দাস মোহান্ত প্রায় 1 বছর ধরে ভবের বাড়িতে রয়েছে। মাঝে মাঝে তার শিষ্যদের সাথে কলকাতা ছেড়ে অন্যান্য জায়গায় ভিক্ষার জন্য চলে যায় এবং প্রায় 8-10 দিন পরে ফিরে আসে। তার এই শিষ্যরা কে, কোথায় থাকে, সেটাও কেউ বলতে পারল না। কিন্তু সকলেই এটা বলল যে গোপাল দাস মোহান্ত খুবই ধার্মিক লোক। ধর্মকর্ম আর তীর্থ ভ্রমণ করেই সে দিন কাটায়। তুলসী মঞ্চের ওপর তার ভয়ানক ভক্তি এবং প্রায় দিনরাত সে তুলসী মঞ্চের কাছেই পড়ে থাকে। এই গোপাল দাস মোহান্ত ও ভবের কথা জানতে পেরেই আমি যে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করা একেবারে ছেড়ে দিলাম তা নয়, কারণ গোপালই যে কৃষ্ণ তা আমি এখনো স্থির করে উঠতে পারিনি। একবার ভাবলাম কৃষ্ণই নিজের নাম গোপন করে গোপাল নামে ভবর বাড়িতে রয়েছে, কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম যে গোপাল ধর্মকর্ম তীর্থ ভ্রমণ করেই যদি দিন অতিবাহিত করে থাকে, তাহলে সেই দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরী কিভাবে হতে পারে। মনে মনে এইসব ভেবে আমি কৃষ্ণ চৌধুরীর খোঁজ খবর করা থেকে বিরত হলাম না। ইতিমধ্যে কৃষ্ণকে চিনতে পারে এমন একটি লোকও মেদিনীপুর থেকে এসে উপস্থিত হলো। মেদিনীপুর থেকে লোকটি এসে উপস্থিত হলেও ভব বা গোপাল দাস মোহান্ত এখনো অবধি বৃন্দাবন থেকে এসে উপস্থিত হল না। যতদিন পর্যন্ত গোপাল দাস পশ্চিম থেকে প্রত্যাগমন না করছে ততদিন পর্যন্ত লোকটি আমার কাছেই থাকতে লাগলো, আর আমি শহরের বিভিন্ন জায়গায় কৃষ্ণ চৌধুরীর খোঁজ করতে লাগলাম। এভাবে আরো 5-7 দিন কেটে গেল। একদিন আমি খবর পেলাম যে গোপাল দাস মোহান্ত ও ভব বৃন্দাবন থেকে ফিরে এসেছে। খবর পাওয়া মাত্র আমি বৈষ্ণব বেশে ভবর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমাকে পরম ভক্ত বৈষ্ণব ভেবে ভব খুব যত্নের সাথে আমাকে বসালো। সেখানে বসে বসে রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে অনেক কথা ভবর সাথে হলো। বৃন্দাবনের অনেক কথাও ক্রমে এসে পড়ল। আমার অনেক কথা শুনে ভব খুব খুশি হলো। কথা প্রসঙ্গে সে ও তার বৈষ্ণব গোপাল দাস বৃন্দাবনে গিয়ে যেসব জায়গা ঘুরে এসেছে এবং যা যা দর্শন করে এসেছে তা ক্রমে ক্রমে আমার কাছে বর্ণনা করতে আরম্ভ করল। আমি খুব মনোযোগের সাথে তার সমস্ত কথা শুনতে লাগলাম। আমি যে সময় ভবর বাড়ি গিয়েছিলাম সে সময় গোপাল দাস বাড়িতে উপস্থিত ছিল না।
আমি ভবর সাথে বসে বসে গল্প করছি। এমন সময় গোপাল দাস এসে উপস্থিত হলো। আমাকে একজন গোঁড়া বৈষ্ণব ভেবে গোপাল দাসও আমার কাছে এসে বসল এবং আমার পরিচয় ইত্যাদি জেনে আমার কথায় বিশ্বাসও করল। পরে সেও ভবর পাশেই তুলসী তলায় বসে আমার সাথে কথাবার্তা বলতে লাগলো। মেদিনীপুর থেকে আসা চিঠিতে কৃষ্ণ চৌধুরীর যেমন বর্ণনা ছিল, গোপাল দাসের আকৃতি প্রকৃতিও আমার সেই রকম বলেই মনে হলো। আমি মনে মনে এক প্রকার ঠিক করে নিলাম যে এই গোপাল দাস বাবাজি হচ্ছে সেই দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরী। মনে মনে এইসব ঠিক করে ভব ও গোপাল দাসের কাছ থেকে সেই দিনের জন্য বিদায় নিলাম এবং পরের দিন এসে আবার তাদের সাথে দেখা করব বলে সেই জায়গা থেকে প্রস্থান করলাম। পরের দিন আবার সঠিক সময় গোপাল দাস মোহান্তের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আজ আমি একা নই। যে ব্যক্তি কৃষ্ণ চৌধুরীকে চেনার জন্য মেদিনীপুর থেকে এসেছিল, আজ তাকেও বৈষ্ণবের বেশে ভালোভাবে সাজিয়ে নিয়ে একসাথে ভবর বাড়িতে গিয়ে উপনীত হলাম। আজ সঙ্গে করে কয়েকজন প্রহরীকেও নিয়ে গিয়েছিলাম। গোপাল দাসের বাড়িতে ঢোকার আগে তাদেরকে গোপাল দাসের বাড়ির কাছাকাছি একটি জায়গায় লুকিয়ে রেখে আমরা গোপাল দাসের বাড়ির ভেতর প্রবেশ করলাম। প্রহরীদের সাথে কেবলমাত্র এটাই বন্দোবস্ত হলো যে আমার সাথে থাকা মেদিনীপুরের সেই লোকটি গিয়ে তারা সকলে মিলে গোপাল দাসের বাড়িতে প্রবেশ করবে ও আমার নির্দেশ মতো কৃষ্ণকে পাকড়াও করবে। আর যদি আমরা দুজনেই একসাথে বেরিয়ে চলে যাই তাহলে তারাও সেখান থেকে চলে যাবে। গোপাল দাস মোহান্তর বাড়িতে ঢোকার আর কোনো দরকার পড়বে না। এইভাবে সবকিছু ঠিক করে আমরা দুজনেই ভবর বাড়িতে ঢুকলাম। যে সময় আমরা বাড়ির ভেতরে ঢুকলাম সেই সময় ভব ও গোপাল দাস মোহান্ত দুজনেই বাড়িতে ছিল। আগের বলা সেই তুলসী মঞ্চের কাছে তারা দুজনে বসে কথাবার্তা বলছিল। গোপাল দাসকে দেখা মাত্র আমার সাথে থাকা লোকটি তাকে কৃষ্ণ চৌধুরী বলে চিনতে পারল ও সংকেত অনুযায়ী আমাকে বলে দিল যে এই দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরী। যেখানে গোপাল দাস ওরূপে কৃষ্ণ চৌধুরী ও ভব বসেছিল, আমিও সেখানে গিয়ে বসলাম এবং আমার সাথে থাকা ব্যক্তিটি একটি জরুরি দরকার আছে বলে বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। দেখতে দেখতে প্রহরীরা বাড়িতে এসে প্রবেশ করল এবং আমার নির্দেশ মতো কৃষ্ণ চৌধুরীকে পাকড়াও করল। কৃষ্ণ চৌধুরী প্রধান দস্যু দলপতি হলেও যে অবস্থায় সে ধরা পড়ল তাতে সে নিজের পরাক্রম দেখাতে কোনোভাবেই সমর্থ হল না। তবে আমি যে কৃষ্ণ চৌধুরীকে পাকড়াও করেই নিশ্চিন্ত হয়ে গেলাম তা নয়। ভবর বাড়ি ভালোভাবে অনুসন্ধান করলাম। বাসনপত্র, গয়নাগাটি প্রভৃতি যা কিছু তার বাড়িতে পাওয়া গেল তার সবগুলোই সন্দেহের মাল বলে একটি তালিকা প্রস্তুত করলাম এবং সমস্ত জিনিসই আমাদের থানায় নিয়ে গেলাম। বলা বাহুল্য যে কৃষ্ণ ও ভব দুজনেই এখন আটক অবস্থায় আমাদের সাথে রইল। যে সময় গোপাল দাস মোহান্ত ওরফে কৃষ্ণ চৌধুরী জানতে পারল যে আমি প্রকৃত বৈষ্ণব নই, পুলিশের কর্মচারী হয়ে বৈষ্ণব বেশে নিজের কাজ উদ্ধার করতে গিয়েছিলাম, তখন সে আমাকে অজস্র গালাগালি দিতে লাগলো ও বলল, তোমার মতো ভণ্ড আমি আজ অবধি দেখিনি। তা তুমি কিভাবে জানলে আমি ভণ্ড? ধর্মের ভান করে তোমার এরকম অধর্ম আচরণ করাকে কি ভণ্ডামি বলা যায় না? ওমা, আমি কি অধর্ম আচরণ করলাম গো? বিনা অপরাধে আমাকে পাকড়াও করলে। যদি আমি আগে জানতে পারতাম যে তুমি বৈষ্ণব নও, ভণ্ড পুলিশ কর্মচারী, তাহলে কি তুমি আমাকে এরকম নিঃসহায় অবস্থায় ধরতে পারতে? কখনোই না। ওই শোনো, তোমাকে ধরে আমি কোনো অধম্য আচরণ করিনি। ধম্মের ভান করে যে ব্যক্তি দস্যুচারিতা করতে পারে, সেই ধম্মের ভান করে তাকে পাকড়াও করা যে কোনো রকম পাপ আচার হয় তা আমার মনে হয় না।
কারণ সঠের সাথে সঠতা করায় কোনো পাপ নেই। আমি দস্যু দলপতি, এ কথা তোমাকে কে বলল? আমাকে যেই বলুক না কেন, আমি জানি তুমি দস্যু দলপতি। তোমার নাম গোপাল দাস মোহান্ত নয়, তোমার আসল নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী। মিথ্যে কথা। আমার নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী নয়, বা কৃষ্ণচন্দ্র চৌধুরী নামক কোনো ব্যক্তিকে আমি চিনিও না। আচ্ছা, তা যদি তুমি কৃষ্ণচন্দ্র চৌধুরী না হও, তাহলে তোমার আসল নাম কি? আমার নাম গোপাল দাস মোহন্ত। মিথ্যে কথা। তোমার নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী, এটা আমি শপথ করে বলতে পারি। আর আমার কথা সত্যি কিনা তা তুমি একটু পরেই জানতে পারবে। একটু পরে আমি কিভাবে জানতে পারবো? যে মেদিনীপুর জেলায় তোমার বাস, সেই মেদিনীপুর জেলার যেসব লোক তোমাকে খুব ভালোভাবে চিনতে পারে, তোমাকে তাদের কাছে নিয়ে গেলেই সব বুঝতে পারবে আমার কথা সত্যি নাকি তোমার কথা সত্যি। তখন দেখবেন আমার কথাই সত্যি প্রমাণিত হবে। তোমার কথা সত্যি প্রমাণিত হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কেবলমাত্র আমাকে ছেড়ে দেবেন? বিনা অপরাধে যে আমাকে পাকড়াও করলেন ও নিরর্থক আমাকে যে কষ্ট দিলেন, তার জন্য তখন কে দায়ী হবে? তার জন্য তোমাকে ভাবতে হবে না, তখন আমিই দায়ী হব। আইন অনুযায়ী যা কিছু করতে হয় তখন তা আমার উপরেই করো। এখন আমাকে কোথায় নিয়ে যাবেন? হাজতে। হাজতে? আমি এমন কি অপরাধ করেছি যে আমাকে হাজতে যেতে হবে? হ্যাঁ, হাজতে থাকবার উপযুক্ত অপরাধ করেছো, সুতরাং হাজতেই থাকতে হবে। আমি কি অপরাধ করেছি? কি অপরাধ? না, এমন বিশেষ কিছু অপরাধ করনি, তবে কয়েক জায়গায় ডাকাতি করেছো মাত্র। আমি কোথায় ডাকাতি করেছি বলুন? বা কোনো ডাকাতির জিনিস আমার কাছে পাওয়া গিয়েছে কি? যেসব জায়গায় ডাকাতি করেছো তা তুমি সময় মতো জানতেই পারবে। আর যেসব জিনিস তোমার ও তোমার ওই উপপত্নী ভবর ঘর থেকে পাওয়া গিয়েছে, এই সবই তো ডাকাতির জিনিস। ও কথা আপনি মনেও আনবেন না। যেসব জিনিস আমাদের কাছে পাওয়া গিয়েছে তার প্রত্যেকটি আমি কোনো না কোনো জায়গা থেকে কিনে এনেছি। সেসব এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তখন জানতে পারবেন যে ওই সব জিনিস ডাকাতির জিনিস কিনা। তাহলে তুমি বলতে চাইছো যে যেই সব জিনিস তোমার ঘর থেকে পাওয়া গিয়েছে তার মধ্যে একটিও ডাকাতির জিনিস নয়, তাই তো? আমি যখন ডাকাতি করিনি তখন সেই সব জিনিস আমার ঘরে আসবে কিভাবে? কৃষ্ণ চৌধুরী যেভাবে আমার কথার উত্তর দিল, তাতে আমি বেশ বুঝতে পারলাম যে তার কাছ থেকে পাওয়া জিনিসগুলোর মধ্যে সমস্ত জিনিস ডাকাতির বলে আমরা শেষ পর্যন্ত প্রতিপন্ন করতে পারবো না। আর যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ চৌধুরী বুঝতে পারছে যে আর তার অব্যাহতি নেই, ততক্ষণ অবধি সে স্পষ্ট করে কোনো কথাই আমাদের কাছে প্রকাশ করবে না। মনে মনে এইসব ভেবে গোপাল দাস মোহান্ত ওরফে কৃষ্ণ চৌধুরী ও তার উপপত্নী ভবকে কয়েদি অবস্থায় আপাতত হাজতেই জায়গা দেওয়া হল। মেদিনীপুর পুলিশের যে কর্মচারীর আদেশ মতো কৃষ্ণ চৌধুরীকে পাকড়াও করা হয়েছিল, সেই পুলিশ কর্মচারীকে কৃষ্ণ ও ভব কিভাবে ধরা পড়েছে তা ও তাদের কাছে যেসব জিনিস পাওয়া গিয়েছে তার আনুপূর্বিক অবস্থা বিবৃত করে একটি চিঠি লেখা হলো। উক্ত চিঠিতে আরও লেখা হলো যে সকল বাড়িতে কৃষ্ণ ডাকাতি করেছে বা যেসব লোক ডাকাতির জিনিসগুলো চিনতে পারবে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখানে যেন পাঠিয়ে দেওয়া হয়। কারণ কৃষ্ণ চৌধুরীর কাছ থেকে প্রাপ্ত জিনিসগুলি যদি ডাকাতির জিনিস বলে শনাক্ত না হয়, তাহলে কৃষ্ণ বা ভবকে কোনোভাবেই আটকে রাখা যাবে না। মেদিনীপুরে চিঠি পাঠানোর কয়েকদিন পরেই যে কর্মচারী সেখানকার ডাকাতি মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, দুইজন ফরিয়াদির সাথে তিনি কলকাতায় এসে উপস্থিত হলেন। যে দুইজন তার সাথে এলো তাদের মধ্যে একজনের নাম পার্বতী বেওয়া। মেদিনীপুর জেলার মধ্যস্থিত পদনপুর গ্রামে তার বাসস্থান। এই পার্বতী বেওয়ার সোনা রূপোর গয়না, বাসনপত্র প্রভৃতি অনেক জিনিস ছিল,
কিন্তু কৃষ্ণ চৌধুরী ও তার দলভুক্ত ডাকাতদের অনুগ্রহে সে এখন পথের ভিখারিনী হয়ে পড়েছে। তার বাড়িতে ডাকাতি করে তার সমস্ত জিনিস ও টাকা পয়সা এমনভাবে নিয়ে গিয়েছে যে বর্তমানে ভিক্ষা ছাড়া তার জীবন ধারণের আর কোনো পথ খোলা নেই। অপর এক ব্যক্তির নাম রামদয়াল বন্দ্যোপাধ্যায়। এর বাসস্থান শিবানীপুর, সাব ডিভিশন জাহানাবাদ, জেলা হুগলি। ডাকাতরা পার্বতী বেওয়ার যে অবস্থা করেছিল, এর অবস্থা ততদূর না হলেও এর চিরজীবনের সঞ্চিত সমস্ত জিনিসই ডাকাতরা অপহরণ করে নিয়ে গিয়েছিল। গোপাল দাস বাবাজির ঘরে যেসব জিনিস পাওয়া গিয়েছিল তার সমস্তই এক এক করে পার্বতী বেওয়া ও রামদয়াল বন্দ্যোপাধ্যায়কে দেখানো হলো। সেই সব জিনিস তাঁরা ভালোভাবে দেখে বললেন, আমাদের বাড়ি থেকে যে গয়নাগুলো ডাকাতি হয়েছে তার মধ্যে থেকে একটিও এর মধ্যে নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল গোপাল দাসের ঘরে যেসব জিনিস পাওয়া গিয়েছে তার সমস্তটাই ডাকাতির মাল। কিন্তু এখন যখন দেখলাম যে ফরিয়াদিরা ওর মধ্যে একটিও চিনতে পারল না, তখন আমার মনে হলো আমরা কি তবে কৃষ্ণ চৌধুরী মনে করে ভুল কোনো ব্যক্তিকে পাকড়াও করেছি? গোপাল দাস যা বলেছিল তবে কি সেটাই সত্যি? গোপাল দাস কি বাস্তবে কৃষ্ণ চৌধুরী নয় এবং তার ঘর থেকে প্রাপ্ত জিনিসগুলো ডাকাতির জিনিস নয়? আমি মনে মনে এইসব ভাবছি, এমন সময় যে কর্মচারী মেদিনীপুর থেকে ফরিয়াদিদেরকে নিয়ে এসেছিলেন তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ফরিয়াদিরা কোনো জিনিস চিনতে পারলো? না, এতগুলি জিনিসের মধ্যে একটিও তারা নিজের বলে চিনতে পারল না। ওদের কথা ভাবে মনে হচ্ছে এইসব জিনিসের মধ্যে একটিও ওদের জিনিস নয়। হ্যাঁ, বড়ই দুঃখের বিষয়। তবে কি আমাদের এত কষ্ট সবটাই ব্যর্থ হবে? আমিও তাই ভাবছি। আরো ভাবছি, এত কষ্ট করেও কি তবে আমরা প্রকৃত কৃষ্ণ চৌধুরীকে ধরতে পারিনি? আপনারা যাকে ধরেছেন আর যার বাড়ি থেকে এইসব জিনিসপত্র পাওয়া গেছে, সেই ব্যক্তিটি এখন কোথায়? সে এখন হাজতে আছে। আমি কি তাকে একবার দেখতে পারি? হ্যাঁ, কেন পাবেন না? আপনি বললে এক্ষুনি তাকে হাজত থেকে আনিয়ে নিতে পারি। কিন্তু একটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এখনই তার সঙ্গে দেখা করার বিশেষ কোনো প্রয়োজন আছে কি? না, এমন বিশেষ প্রয়োজন কিছু নেই। তবে যাকে আপনারা পাকড়াও করেছেন সেই আসল কৃষ্ণ চৌধুরী কিনা সেটাই জানার ইচ্ছে ছিল। ওই লোকটি আসল কৃষ্ণ চৌধুরী নাকি অন্য কোনো লোক, তা আপনি কি করে চিনতে পারবেন? আপনি কি কৃষ্ণ চৌধুরীকে চেনেন নাকি? আমার বিশ্বাস আমি কৃষ্ণ চৌধুরীকে চিনি। তাকে দেখলে আমি তাকে চিনতে পারবো, আর সেও আমাকে চিনতে পারবে। আগে যে মোকদ্দমায় কৃষ্ণ চৌধুরীর কারাদণ্ড হয়, সেই মোকদ্দমার অনুসন্ধানের সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। অবশেষে কৃষ্ণ চৌধুরী যখন জেল থেকে ছাড়া পায়, সেই সময় আমার কাছেই তাকে পাঠানো হয়েছিল। আমিই তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং এটা আমার বিশ্বাস যে কৃষ্ণ চৌধুরীকে আমি দেখলেই চিনতে পারবো। কর্মচারীর কথা শুনে আমি খুব খুশি হলাম। ভাবলাম আমি মনে মনে যে সন্দেহ করেছিলাম এখনই আমার সেই সন্দেহ দূর হবে। এখনই আমি জানতে পারবো যে আমরা আসল কৃষ্ণ চৌধুরীকে পাকড়াও করতে পেরেছি নাকি ভুলে অন্য কোনো নির্দোষ ব্যক্তিকে পাকড়াও করে অনর্থক তাকে জেলে বন্দি করে রেখেছি। মনে মনে এইসব ভেবে গোপাল দাস মোহান্ত ও ভব দুজনকেই এখনই হাজত থেকে আনিয়ে নিলাম। গোপাল দাসকে দেখা মাত্রই কর্মচারী বলে উঠলেন, কি হে কৃষ্ণ, তুমি আবার ধরা পড়লে যে? হ্যাঁ স্যার, ধরা পড়েছি। আগে দোষ করেছিলাম, কাজেই ধরা পড়েছিলাম। সুতরাং সেই সময় আমার কোনো রকম আক্ষেপ হয়নি। এবার কিন্তু স্যার একদম বিনা দোষে ধরা পড়েছি। বাবা, তা বিনা দোষে ধরা পড়েছো বুঝি? শোনো, দোষ করেছো বলেই কিন্তু তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। সুতরাং তুমি ধরা পড়েছো। আমি কি দোষ করেছি যে আমার নামে ওয়ারেন্ট বের হবে? কেন, ডাকাতি করেছো? আমি কোথায় ডাকাতি করেছি?
শোনো, মেদিনীপুর জেলার এক জায়গায় ডাকাতি করার সময় একটা ব্যক্তি তোমাকে চিনতে পেরেছিল। তাছাড়া তোমার দলের যেসব লোক সেই ডাকাতি করার সময় ধরা পড়ে, তাদের মধ্যে কেউ কেউ তোমার নাম বলেও দিয়েছিল। মিথ্যে কথা। জেল থেকে খালাস হওয়ার পর আমি যখন কোনো ডাকাতিতে অংশগ্রহণই করিনি, তখন ডাকাতি করার সময় আমাকে কিভাবে চিনতে পারবে? আর যারা ধরা পড়েছিল তারাই বা মিথ্যে মিথ্যে আমার নাম কেন বলে দেবে? তা তবে কি তুমি ডাকাতির ব্যবসা ছেড়ে দিয়েছো? অনেক দিন হলো আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। বুঝতে না পেরে যৌবনে যা করেছিলাম সেসব কথা না হয় থাক, কিন্তু এখন আমি ক্রমে বুড়ো হচ্ছি। সুতরাং পাপ কাজ সব ছেড়ে এখন যাতে কিছু ধর্ম উপার্জন করতে পারি, তার চেষ্টাতেই আমি তীর্থে তীর্থে ঘুরেই এখন দিন কাটাই। এখন যদি ডাকাতির ব্যবসা ছেড়ে দিয়ে ধম্মে কম্মে মনোসংযোগ করে থাকো, তাহলে ঘর বাড়ি এমনকি দেশ পর্যন্ত ছেড়ে অন্য নামে নিজের পরিচয় দিয়ে লুকিয়ে কলকাতায় বাস করছো কেন? আপনাদের অত্যাচারে। জেল থেকে খালাস হওয়ার পর কিছুদিন দেশে বাস করেও দেখেছি, যে কোনো জায়গায় যেই ডাকাতি করুক আপনারা অমনি এসে আমার খোঁজ নেবেন, আমার খানা তল্লাশি করবেন, বিনা দোষে আমাকে যথেষ্ট কষ্ট দেবেন। এমন অবস্থায় কাজেই আমাকে দেশ ছাড়তে হয়েছে, আর নামও পরিবর্তন করে এখন গোপাল দাস মহন্ত নামে এখানে বাস করছি। আমি তোমাকে না খুব ভালো মতো চিনি, সুতরাং তোমার ওই মিষ্টি কথায় তুমি আমাকে কখনোই ভোলাতে পারবে না। এখন বলো দেখি কৃষ্ণ, ইদানিং যে সকল ডাকাতিতে তুমি দলপতির কাজ করেছো, সেই সব ডাকাতির কোনো জিনিসপত্র এখন তোমার কাছে আছে কি? আমার ঘরে যেসব গয়নাপত্র বা জিনিস ছিল তার সবটাই এখানে আনা হয়েছে। যেসব বাড়িতে ডাকাতি হয়েছে তাদের প্রত্যেককে আনিয়ে ওই সব জিনিস দেখান, তাহলেই জানতে পারবেন যে কোনো ডাকাতির মাল আমার ঘরে আছে কি না। যেসব জিনিস সবসময় তোমার ঘরে সবাই দেখতে পাবে, ডাকাতি জিনিসের মধ্যে থেকে তেমন জিনিস প্রকাশ্যে রাখার পাত্র তুমি নও। ডাকাতির কোনো জিনিস যদি তোমার কাছে থাকে তা তুমি প্রকাশ্যে রাখোনি, কোনো গুপ্ত স্থানে তুমি সেই সব জিনিস লুকিয়ে রেখেছো। ডাকাতি ছাড়া অন্য কোনো কাজ তুমি জীবনে কখনো করনি, অথচ তীর্থে তীর্থে ঘোরার সময় তুমি এত টাকা খরচ করো, তাই বা পাও কোথা থেকে? ডাকাতির জিনিস বিক্রি করে তীর্থ ভ্রমণ প্রভৃতি সমস্ত খরচ তুমি চালাও, কি তাই তো? কর্মচারীর এই কথা শুনে কৃষ্ণ আর কোনো কথা বলল না, একদম চুপ করে সেখানে বসে রইল। কর্মচারীর সাথে পরামর্শ করে অবশেষে আমি এই ঠিক করলাম, কৃষ্ণ চৌধুরীর বাড়িটা আরও একবার ভালোভাবে অনুসন্ধান করা উচিত। প্রকাশ্যে কৃষ্ণ চৌধুরী যেসব জিনিস রেখেছিল তার বেশিরভাগগুলোই আমরা পেয়েছি। এখন দেখা উচিত যে বাড়ির অন্য কোনো জায়গায় সে কোনো জিনিস লুকিয়ে রেখেছে কিনা। যদি কোনো লুকোনো জিনিস পাওয়া যায় তাহলে সেই জিনিসগুলো ডাকাতির জিনিস হওয়ার সম্ভাবনা বেশি। কৃষ্ণ চৌধুরী যে বাড়িতে থাকে ভালোভাবে আবার সেই বাড়ি অনুসন্ধান করব ভেবে মেদিনীপুর থেকে যে কর্মচারী এসেছিলেন তাকে, কৃষ্ণ চৌধুরীকে, ভবকে, ফরিয়াদি দুজনকে এবং আরও অন্যান্য কয়েকজন লোককে নিয়ে ভবর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সিন্দুক, বাক্স প্রভৃতি বাড়ির প্রকাশ্যে যে সমস্ত জিনিস আগেই খোঁজা হয়েছিল, আবার সেই জিনিসগুলো অনুসন্ধান করার আর কোনো প্রয়োজন হলো না। এইবার প্রথম থেকেই ঘরের মেঝের ওপর আমাদের দৃষ্টি পড়ল। যে ঘরে কৃষ্ণ ও ভব ঘুমতো, প্রথমত সেই ঘরের একদিক থেকে ভালোভাবে খুঁড়তে আরম্ভ করলাম। প্রায় অর্ধেক আন্দাজ খোঁড়া হয়েছে এমন সময় একটি জায়গায় একটা মাটির হাঁড়ির ওপর আমাদের দৃষ্টি আকর্ষিত হলো। যত্নের সাথে সেই হাঁড়িটি উঠিয়ে দেখলাম সোনা ও রূপোর প্রচুর গয়না দিয়ে সেটি পরিপূর্ণ। সেই হাঁড়ির মধ্যে যেসব গয়নাগুলো পাওয়া গেল তার মধ্যে অনেকগুলি গয়নাই পার্বতী বেওয়া শনাক্ত করল আর বলল, আমার ঘর থেকে যেসব গয়না ডাকাতরা নিয়ে গেছে তার সবগুলো তো দেখতে পাচ্ছি না, কিন্তু বেশিরভাগটাই এই হাঁড়ির মধ্যেই আছে। আমার গয়নাগুলো ছাড়া বাকি যেসব গয়না দেখতে পাচ্ছি সেগুলো আমার নয়। ওগুলো কার সেটাও আমি জানি না বাপু।
রামদয়াল বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। তিনিও সেই গয়নাগুলো ভালোভাবে দেখলেন ও অবশেষে বললেন, না বাবু, আমাদের বাড়ি থেকে যেসব জিনিস ডাকাতি হয়েছে তার মধ্যে থেকে এক ভি এর মধ্যে লাই। মাটির ভেতর থেকে এক হাঁড়ি সোনা ও রূপোর গয়না পেয়ে আমাদের মনে একটু আশার আলো জাগল। ভাবলাম, ভালোভাবে খোঁজ করলে হয়তো আরো অনেক গয়না কৃষ্ণ চৌধুরীর বাড়ি থেকে পাবো। মনে মনে এই সব ভেবে ঘরের সমস্ত জায়গা খুঁজে ফেললাম, কিন্তু আর কোনো জায়গা থেকেই অন্য কোনো জিনিস পেলাম না। বাড়ির সব জায়গাতেই প্রায় খনন করা হয়েছিল, কেবলমাত্র অবশিষ্ট ছিল সেই তুলসী মঞ্চটা, যে তুলসী মঞ্চের কাছে কৃষ্ণ চৌধুরী সবসময় বসে থাকত। এখন সেই জায়গাটা খুঁড়ে দেখা উচিত কিনা, তুলসী গাছ উপড়ে ফেলে তার নিচে মাটির মধ্যে ভালোভাবে খুঁজে দেখা উচিত কিনা, মনে তখন এই চিন্তাই এসে উপস্থিত হল। একটু চিন্তা করার পর একরকম স্থির করলাম যে তুলসী মঞ্চের নিচটা ভালোভাবে খুঁজে দেখাটাই উচিত হবে। কর্তব্য কর্মের অনুরোধে যেটা কর্তব্য বলে মনে মনে ঠিক করলাম, সেই কাজ করতে গিয়ে কিন্তু হঠাৎ করে সাহস হলো না। কৃষ্ণ চৌধুরী ডাকাত হলেও সে তো হিন্দু, যেখানে বসে সে ঈশ্বরের আরাধনা করে থাকে, আমি হিন্দু হয়ে সেই জায়গার উপর কিভাবে হস্তক্ষেপ করতে পারবো? মনে এখন এই ভাবনার উদয় হলো। বিশেষত হিন্দুর আরাধ্য তুলসীর অবমাননা করতেও মন সহসা প্রবৃত্ত হলো না। এমন অবস্থায় পড়লে একজন হিন্দুর মনের ভাব কেমন হয়ে থাকে তা কেবলমাত্র একজন হিন্দুই সহজে অনুমান করতে পারেন। এমন অবস্থায় যে আমার ঠিক কি করা উচিত, হঠাৎ করে কিছুই ঠিক করতে না পেরে আমি একটু দূরে গিয়ে বসলাম। মেদিনীপুর থেকে যে কর্মচারী এসেছিলেন তিনি তো একজন মুসলমান, সুতরাং তার অবস্থা ও আমার অবস্থায় অনেক প্রভেদ। তার মনের ভাবের থেকে আমার মনের ভাবের পার্থক্য বিস্তর। আমাকে দূরে গিয়ে বসতে দেখে তিনি কি বুঝলেন তা বলতে পারি না, বা আমার মনের ভাব তিনি কিছু বুঝতে পারলেন কিনা তাও আমি জানি না। কিন্তু আমার দিকে কোনো লক্ষ্য না দিয়েই বা আমাকে কোনো কথা জিজ্ঞেস না করে তিনি নিজের হাতে তুলসী মঞ্চ থেকে তুলসী গাছ উপড়ে ফেললেন এবং তুলসী মঞ্চ ভেঙে ফেলতে প্রবৃত্ত হলেন। তুলসী মঞ্চের একটুখানি ভাঙা মাত্রই দেখতে পাওয়া গেল তার ভেতরেও বেশ বড় রকমের একটি মাটির হাঁড়ি রয়েছে। সেই হাঁড়ির বেশিরভাগটাই সোনার গয়নায় পরিপূর্ণ, বাকিটা রূপোর গয়না ও নগদ টাকায় পূর্ণ। সেই হাঁড়ির মধ্যে যেসব গয়না ছিল তার বেশ কয়েকটি রামদয়াল বন্দ্যোপাধ্যায় শনাক্ত করলেন। অবশিষ্টগুলো কার তা পরে জানতে পারলেও তখন কিন্তু সে সম্পর্কে কিছুই জানতে পারিনি। কৃষ্ণ চৌধুরী ও ভবর বাড়ি থেকে প্রায় সমস্ত জিনিসের সাথে কৃষ্ণ চৌধুরী ও ভবকে নিয়ে আমরা আবার থানায় এলাম। এখন কৃষ্ণ চৌধুরী বুঝতে পারল এই যাত্রায় তার আর কোনোভাবেই নিস্তার নেই। তখন তাকে জিজ্ঞাসা করায় সে সব কথা স্বীকার করল। কিভাবে সে প্রথম ডাকাতির কাজ আরম্ভ করে এবং অবশেষে কিভাবে সে দলপতি পর্যন্ত হয়েছিল, কিভাবে ও কোন কোন জায়গায় ডাকাতি করেছে, এক এক করে সব কথাই সে অবশেষে আমাদের কাছে স্বীকার করল। কৃষ্ণ চৌধুরীর ব্যাপারে এখানে বাকি আর যে সমস্ত অনুসন্ধান বাকি ছিল, 2-3 দিনের মধ্যে ক্রমে সেটাও শেষ হয়ে গেল। কৃষ্ণ চৌধুরীকে সমস্ত গয়নাগাটির সাথে অবশেষে মেদিনীপুর পাঠিয়ে দেওয়া হল। কৃষ্ণ চৌধুরী মেদিনীপুরে গিয়ে অনুসন্ধানকারী পুলিশ কর্মচারীদেরকে বা বিচারকদেরকে আর কোনো রকম কষ্ট দিল না। যিনি তাকে যা জিজ্ঞেস করলেন সে তাকে যথাযথ উত্তর দিল। কৃষ্ণ চৌধুরীর নির্দেশ মতো অবশেষে আরো অনেক ডাকাত ধরা পড়ে ও তাদের কাছ থেকেও অনেক অনেক ডাকাতির মাল বের হয়ে পড়ে। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেটের কাছে
কৃষ্ণ চৌধুরীর মোকদ্দমার প্রথম শুনানি হয়। তিনি উপস্থিত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দলবলের সাথে কৃষ্ণকে মেদিনীপুরের দায়রায় পাঠান। দায়রার বিচারে কৃষ্ণ চৌধুরীর যাবজ্জীবন নির্বাসন হয়। আন্দামান থেকে ফিরে আসা লোকজনদের মুখে শোনা যায় কৃষ্ণ চৌধুরী সেখানে এখনো পর্যন্ত জীবিত আছে। কৃষ্ণ চৌধুরী তার শৈশব থেকে শুরু করে এই বৃদ্ধাবস্থা অবধি যে সকল কাজ করেছে তার যথাযথ পরিচয় আমাদের কাছে দিয়েছিল। আমিও তার জবানবন্দি আমার দৈনিক লিপিতে লিখে রেখেছিলাম। তার জীবনের সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে উপহার দেওয়া বোধহয় আমার নিতান্ত কর্তব্যের মধ্যে পড়ে। কৃষ্ণ চৌধুরী বলেছিল, আমার নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী। আমার বাসস্থান মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী থানার এলাকাস্থিত শালবনী গ্রামে। আমার বিয়ের কিছুদিন পরেই আমার বাবা মারা যান। বাবা যতদিন জীবিত ছিলেন ততদিন সংসারের কোনো কাজে আমি কখনো হস্তক্ষেপ করিনি। বাবার উপার্জিত টাকায় আমি অনায়াসে দিন যাপন করতাম। আমার নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে প্রধান কাজ ছিল কুস্তি করা ও লাঠি খেলা। ছোটবেলাতেই লাঠি খেলতে আমি এমন নিপুণ হয়েছিলাম যে গ্রামের মধ্যে সেই সময় যারা লাঠি খেলতে জানতেন তারা আমার কাছে পরাজয় স্বীকার করতেন। বাবা বেঁচে থাকতে এমন কোনো কাজকর্ম আমি শিখিনি যে বাবার অবর্তমানে সেই কাজ করে আমি অনায়াসে আমার দিন যাপন ও পরিবারকে প্রতিপালন করতে পারি। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত ভার আমার উপরে এসে পড়ল, কিন্তু সংসারের খরচ চালানোর অন্য কোনো উপায় না জানায় আমার ছোটবেলার বন্ধু সেই লাঠির আশ্রয় নিতে আমি বাধ্য হই। আমাদের আশেপাশের গ্রামের যত জমিদার, মহাজন বা অন্য কোনো ধনী ব্যক্তির কোনো রকম লাঠিয়ালের প্রয়োজন হলে আমি তাদের হয়ে লাঠিয়ালের কাজ করে দিতাম, কিন্তু তাদের থেকে যে টাকা আমি পেতাম তাতে আমি আমার দিন কোনো রকমে চালাতাম মাত্র। বাবার জীবিত অবস্থায় আমি যেভাবে খরচপত্র করতাম এখন সেই সব খরচ ক্রমে বন্ধ হয়ে আসতে লাগল। সুতরাং আর কোনো উপায় না পেয়ে অর্থ উপার্জনের জন্য আমাকে অন্য পথ অবলম্বন করতে হলো। যে সময় আমি জমিদার মশাইয়ের কাজে ঠিকা কাজে নিযুক্ত ছিলাম সেই সময় জোর করে এক খণ্ড জমি জমিদার মশাইয়ের দখল করার প্রয়োজন হয়। সেই কাজ শুধুমাত্র আমার দ্বারা সম্পন্ন হওয়ার আশা না থাকায় আরও অন্যান্য কয়েক জায়গা থেকে তিনি বেশ কয়েকজন লাঠিয়ালকে নিয়ে আসেন। সেই লাঠিয়ালদের মধ্যে গোপাল নামে একজন ব্যক্তির সঙ্গে আমার বেশ আলাপ পরিচয় তৈরি হয়। তারপর থেকে গোপাল মাঝে মধ্যেই আমার বাড়িতে আসতো, আমিও মাঝে মধ্যে তার বাড়িতে যেতাম। আমার অবস্থা দেখে গোপাল সব সময় বলতো, তোমার তো ভাই ভালোই অভাব, অথচ তুমি যেমন উপযুক্ত লোক, তোমার তো কষ্ট হওয়া উচিত নয়। সময় সুযোগ মতো আমি তোমায় সঙ্গে করে আরেকটা কাজে নিয়ে যাব, আর দেখবো তোমার কষ্ট কোনোভাবে দূর করতে পারি কিনা। গোপাল মাঝে মধ্যে আমাকে এসব বলতো ঠিকই, কিন্তু আমাকে সে কোনো কাজে সাথে করে কোথায় নিয়ে যাবে তা কখনোই আমাকে বলতো না, বা তার সঙ্গে করে কোথাও নিয়েও যেত না। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সন্ধ্যের পর গোপাল এসে আমার বাড়িতে উপস্থিত হলো। সে বলল, আমরা আজকে একটা কাজে যাচ্ছি, ভালো লাভের সম্ভাবনা আছে, তুমিও চলো আমাদের সঙ্গে। গোপাল কি কাজে যাচ্ছে তা ঠিক করে জানতে না পারলেও সেই রাতে আমি তার সাথে গেলাম। রাত প্রায় 12টার পরে জানতে পারলাম যে আমরা কি কাজে গিয়েছি। সেই সময় একবার মনে হলো এসব কাজ না করাই ভালো, কিন্তু গোপালের পরামর্শ মতো ও নিজের অবস্থার দিকে তাকিয়ে অবশেষে গোপালের প্রস্তাবে আমি রাজি হলাম। আমি গোপালের সাথে যে কাজে গিয়েছিলাম তার কিছুই নয়, ডাকাতি। আমরা প্রায় 25 জন লোক এইভাবে দলবদ্ধ হয়ে সেই রাতেই একজন গৃহস্থের বাড়িতে ডাকাতি করলাম। কিভাবে ডাকাতি করতে হয় তা আগে আমি জানতাম না। এই আমার প্রথম ডাকাতি।
মশাল জ্বালিয়ে বাড়ির দরজা জানলা ভেঙে ভয়ানক বিকট চিৎকার করে অনেকেই সেই বাড়ির ভিতরে ঢুকলো। কয়েকজন মাত্র অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে থাকলো। অস্ত্রের মধ্যে আমার হাতে কেবলমাত্র এক গাছি লাঠি ছিল। ওদের সাথে বাড়ির ভেতরে ঢুকতে আমার সাহস হলো না। লাঠি হাতে আমি বাড়ির বাইরে এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম। মনে মনে ভেবেছিলাম, যদি কেউ আমার উপর আক্রমণ করে ও আমি কোনোভাবে যদি আত্মরক্ষা করতে না পারি, তাহলে আমি সেখান থেকে অনায়াসেই পালাতে পারবো। আমি যে দলের সাথে গিয়েছিলাম তাদের অবস্থা দেখে ও তাদের ভয়ানক চিৎকারের শব্দ শুনে গ্রামের লোকেরা বেশ ভয় পেল। সুতরাং আমাদের আক্রমণ করার জন্য কেউই আমাদের কাছে এলো না। কিন্তু বাড়ির ভিতর থেকে মাঝে মধ্যেই ভয়ানক সব শব্দ পাওয়া যাচ্ছিল। যারা লুট করতে বাড়ির ভিতরে গিয়েছিল, এইভাবে প্রায় আধ ঘন্টা পার হয়ে যাওয়ার পর তারা সকলেই বাইরে বেরিয়ে এলো। আমাদের সবাইকে নিয়ে সেখান থেকে পালালো তারা। ক্রমে সেই গ্রাম থেকে বের হয়ে আমরা আমাদের সাধ্যমতো দ্রুত পায়ে চলতে লাগলাম। এইভাবে ক্রমাগত 2 ঘন্টা ধরে হেঁটে একটি পুকুরের ধারে গিয়ে আমরা সকলে বসলাম। ডাকাতি করে যেসব জিনিস আনা হয়েছিল সেই পুকুরের ধারে বসে সবাই সেই সব জিনিস ভাগ করে নিলাম। কে কি পেল তা আমি জানতে পারলাম না, কিন্তু গোপাল আমাকে 25 টাকা দিল আর বলল, খুব সাবধানে থেকো, আর এই কথা যেন কারোর কাছে কোনোভাবেই প্রকাশ করো না। যেদিন আমরা আবার এরকম কাজে যাব, সেদিন তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। খুব সাবধানে থেকো। গোপালের কথা শুনে ও নগদ একেবারে 25 টাকা পেয়ে আমি যে কি সন্তুষ্ট হলাম তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ক্রমে সেই পুকুরের কাছ থেকে আমরা সবাই আলাদা হয়ে গেলাম ও যার যেদিকে ইচ্ছে সে সেদিকেই গেল। আমি আমার গ্রামের দিকেই এলাম আর সকাল হওয়ার আগেই আমার বাড়িতে এসে পৌঁছলাম। এইভাবে কিছুদিন যাবার পর গোপালের সাথে আবার একদিন আরেক জায়গায় গেলাম। এবারে প্রথমবারের থেকে আমার সাহস একটু বেড়েছিল। নিজের হাতে সম্পূর্ণভাবে ডাকাতি না করলেও এবার কিন্তু বাড়ির ভিতরে ঢুকলাম, আর কিভাবে ডাকাতি করতে হয় তা নিজের চোখে দেখলাম। এবার আমার ভাগে প্রায় 40 টাকা পড়ল। তৃতীয়বারও গোপালের সাথে গেলাম। এবার নিজের হাতে ডাকাতিও করলাম। ভাগ করে নগদ প্রায় 100 টাকা ও কয়েকটা সোনার উপর গয়নাও পেলাম। কিন্তু এবার শুনেছিলাম যে পুলিশ সেই ডাকাতির কিছু খোঁজ পেয়েছে। গোপাল সহ আরো 4-5 জন লোকও ধরা পড়েছে, আর তাদের কাছ থেকে কিছু কিছু ডাকাতির জিনিস পাওয়া গেছে। এই সব ব্যাপার জানতে পেরে আমার মনে মনে খুব ভয় হলো। ভাবলাম, এবার বুঝি ধরা পড়লাম। কিন্তু দেখলাম যারা ধরা পড়েছিল তাদের মধ্যে কেউই আমার বা অন্য কোনো ব্যক্তির নাম প্রকাশ করল না। সুতরাং আমাদের বিষয়ে পুলিশ কিছুই জানতে পারল না। গোপাল এবং অন্যান্য যারা ধরা পড়েছিল তাদের সবাইকেই জেলে পাঠানো হলো, আর কিছুদিন পরেই জেলের মধ্যে গোপাল মরে গেল। দলের মধ্যে আমরা যে কজন অবশিষ্ট ছিলাম, এই ঘটনার কিছুদিন পর অবধি আমরা চুপ করে থাকলাম। কিন্তু অবশেষে আরো কয়েকজন লোক সংগ্রহ করা হলে আমরা আবার কাজে নামলাম, আর পর পর 4 জায়গায় ডাকাতি করলাম। বলাই বাহুল্য যে কয়েকটি ডাকাতি করে আমরা প্রচুর টাকা কামিয়েছিলাম। কিন্তু এই ডাকাতির মোকদ্দমার অনুসন্ধান পুলিশও প্রাণপণে করতে লাগলো, আর এক এক করে আমাদের দলের অনেক লোককেই ধরে জেলে পাঠিয়ে দিল। এবারও আমার নাম কেউ নিল না, সুতরাং আমি ধরা পড়লাম না। এইভাবে পরপর 5-7 বার ডাকাতি করে আমিও একজন পাকা ডাকাত হয়ে উঠলাম। এরপর কিছুদিন গেলে আমি নিজেই দলবল সংগ্রহ করে দলপতি হয়ে উঠলাম। দলপতি হয়ে একেবারে বিভিন্ন জায়গায় আমি 6টা ডাকাতি করলাম। আমি যখন যে বাড়িতে ডাকাতি করতাম তখন কিছুদিন আগে যে কোনো উপায় অবলম্বন করে সেই বাড়িতে আমি যেতাম। কখনো ভিখারি সেজে ভিক্ষা নিতে সেই বাড়ির ভিতরে ঢুকে বাড়ির সমস্ত অবস্থা নিজের চোখে দেখে নিতাম। কখনো জ্যোতিষী সেজে একেবারে ভিতর বাড়ি অবধি চলে যেতাম।
কখনো বা অতিথি হয়ে সেই বাড়িতে রাত কাটাতাম। এইভাবে সেই বাড়ির অবস্থা ভালোভাবে জেনে বুঝে 2-4 দিনের মধ্যেই সদল বলে রাত্রিবেলা সেই বাড়ির মধ্যে ঢুকে নিজেদের কাজ শেষ করে আসতাম। এইভাবে ডাকাতি করতে গিয়ে সবসময় যে নির্বিবাদে কাজ শেষ করতে পেরেছি তা নয়। কখনো কখনো গ্রামের লোকজন একত্র হয়ে আমাদেরকে ধরার চেষ্টা করেছে, কখনো বা সদল বলে পুলিশ এসে আমাদের সম্মুখীন হয়েছে, কিন্তু কখনো কাউকে গ্রাহ্য করিনি। নিজের হাতের লাঠির জোরে সবাইকে পরাস্ত করে সদল বলে সেখান থেকে পালিয়ে গিয়েছি। পরে কেউ অনুসন্ধান করে আমাদের খুঁজে পায়নি। আমি যতদিন দলপতির কাজ করেছি তার মধ্যে কখনো কোনো মহিলাকে বিশেষভাবে আঘাত করেছি বলে আমার মনে হয় না, কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারি ডাকাতি করার সময় কখনো কোনো মহিলার সতীত্ব আমি নষ্ট করিনি। কিন্তু সব সময় বাড়ির সমস্ত মহিলাকে একটা ঘরের ভিতরে বন্ধ করে রেখেছি। বৃদ্ধ বা বাচ্চাদের উপরেও কখনো বিশেষভাবে কোনো অত্যাচার আমি করিনি, কিন্তু যুবকদের উপর যে কি ভয়ানক অত্যাচার করেছি তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এইভাবে পরপর কয়েকটা ডাকাতি করার পর ক্রমে আমার নাম প্রকাশিত হয়ে পড়ল। পুলিশ জানতে পারল যে এই জেলার ডাকাতদের প্রধান দলপতি এখন আমি। সুতরাং আমরা তখন পুলিশের বিশেষ নজরে পড়লাম। ক্রমে তারা আমার বাড়ি খানা তল্লাশি করল, কিন্তু আমার কাছে ডাকাতির কোনো জিনিসই পেল না। সেই সময় আমার দলের অনেকেই ধরা পড়ে রাজার বিচারে জেলে গেল, কিন্তু আমার বিপক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ আইন অনুসারে আমাকে অব্যাহতি দিল। এইসব গোলমাল মিটে যাওয়া মাত্র আমি প্রয়োজনীয় কয়েকজন লোক সংগ্রহ করে আর আমার আগের দলের অবশিষ্ট লোকদের নিয়ে আবার একটি দল তৈরি করলাম এবং পরপর 2 জায়গায় ডাকাতিও করলাম। বলা বাহুল্য এবারও পুলিশ আমাকে সন্দেহ করে আমার বাড়িতে খানা তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। আমার দলের কয়েকজন লোক আবার ধরা পড়ল। তাদের কাছ থেকে কিছু কিছু ডাকাতের জিনিসও পাওয়া গেল। এবার তাদের মধ্যে 2 জন আমার নামও করেছিল। পুলিশ সেই সুযোগ না ছেড়ে সেই ডাকাতের মোকদ্দমায় অন্যান্য সবার সাথে আমাকেও আসামি করে চালান দিল। বিচারে বাকি সবার জেল হলেও কেবলমাত্র আমি ছাড়া পেলাম। আমার বিপক্ষে বিশেষ কোনো প্রমাণ না থাকায় জজ সাহেব আমাকে ছেড়ে দিলেন। আমি খুশি মনে নিজের বাড়িতে চলে এলাম। এতগুলো ডাকাতি করার পর যদিও এবারে ধরা পড়লাম, তবে বিচারে ছাড়া পাওয়ার পর আমার সাহস আরো দ্বিগুণ বেড়ে গেল। দলবল সংগ্রহ করে আবার ডাকাতি করতে আরম্ভ করলাম। আমার নেতৃত্বে যে কটি ডাকাতি হলো তার একটিতেও আমি ধরা পড়লাম না, কিন্তু যে ডাকাতির সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল না তেমন একটি ডাকাতির মোকদ্দমায় পুলিশ আমাকে ধরল ও আমার বিপক্ষে প্রমাণ সংগ্রহ করে বিচারের জন্য আমাকে পাঠিয়ে দিল। আমার মনে তখন খুব সাহস ছিল যে যখন আসল মোকদ্দমায় ছাড়া পেয়েছি তখন মিথ্যে মোকদ্দমায় কোনোভাবেই আমার শাস্তি হবে না। কিন্তু কাজের বেলায় দেখলাম যে আমার বিশ্বাস সম্পূর্ণ ভুল। সেই মিথ্যে মোকদ্দমায় আমার 10 বছরের জেল হলো। সেই সময় আমার মনে হলো যে আমি যেসব পাপ কাজ করে এতদিন পর্যন্ত মানুষের চোখে ধুলো দিয়ে বিনা শান্তিতে ছাড়া পেয়ে আসছি, বর্তমান মোকদ্দমা মিথ্যে হলেও আমার সেই সব পূর্ব সঞ্চিত পাপের শাস্তি আমি এবার পেলাম। জেলের ভিতর যেভাবে দিন কাটালাম তার এখানে কি বলবো। ক্রমে আমার কারাবাসের সময় অতিবাহিত হয়ে গেল। ইংরেজি 1885 সালে আমি জেল থেকে মুক্ত হলাম। জেল থেকে বের হওয়ার পর আমি আমার গ্রামে গিয়ে বাস করতে লাগলাম। আগে ডাকাতি করে আমি যেসব টাকা সঞ্চয় করে গিয়েছিলাম, জেল থেকে বের হয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে আমার স্ত্রী তার সমস্তটা খরচ করে উঠতে পারেনি। এখনো তার কিছু অবশিষ্ট আছে। জেল থেকে বের হওয়ার পর
কয়েক বছর পর্যন্ত বসে বসে আমি সেই টাকাই খরচ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে আবার লোকজন সংগ্রহ করার সুবিধে করতে পারি তার চেষ্টাই করতে লাগলাম। এই সময় পুলিশ আমার উপর নানাভাবে উৎপাত আরম্ভ করল। কোথাও যদি ডাকাতি হয় সবার আগে আমার খানা তল্লাশি করতে লাগলো ও আমাকে নিয়ে গিয়ে কষ্ট দিতে লাগলো। এমনকি রাতের বেলাতেও আমাকে ভালোভাবে ঘুমোতে দিত না। আমি বাড়িতে আছি কিনা জানার জন্য ৩-৪ বার এসে আমার ঘুম ভাঙাতে লাগলো। পুলিশের এমন ব্যবহারে আমি অত্যন্ত বিরক্ত হয়ে কাউকে কিচ্ছু না বলে আমার বাড়ি ছেড়ে দিলাম। গ্রাম ছেড়ে এবার আমি কলকাতায় এলাম। যে সময় আমি গ্রাম ছাড়ি সেই সময় আমার 2টো সন্তান, সুতরাং স্ত্রী ও 2জন সন্তানকে ছেড়ে আসতে হলো। কিন্তু মাঝে মধ্যে লুকিয়ে গিয়ে স্ত্রী ও সন্তানদের দেখে আসতাম আর তাদের খরচ চালানোর জন্য যথেষ্ট টাকাও দিয়ে আসতাম। কলকাতা এসে আমি প্রথমত ভবর বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করি। এখানে আমার আসল নাম লুকিয়ে গোপাল দাস মহন্ত বলে আমার পরিচয় দিই। ভবর বাড়িতে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে বাস করতে করতেই অবশেষে তার প্রতি আমার আসক্তি জন্মায়। এরপর গত 2 বছর ধরে আমরা একসাথে রয়েছি। কলকাতায় এসেই আমি আবার একটি দলের সৃষ্টি করি। গত ফাল্গুন মাসের আগের ফাল্গুনে মানিকবন্দ সাকিমের সদাই মহাদেন্দু ও মোহন মহাদেন্দু, মহাদেশ গ্রামের গোবিন্দ গোয়ালা ও অন্যান্য 5-6 জনের সাহায্যে হুগলি জেলার মধ্যবর্তী ধনিয়ালি থানার অধীনস্থ খানপুর নামক গ্রামে এসে ডাকাতি করি। বড়ইবনি গ্রামের গোপাল দলই ও ফকির দলই ও আরও কয়েকজন লোকের সাহায্যে শিবানীপুর গ্রামে রামদয়াল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকাতি করি। পরে গত ফাল্গুন মাসে নাথপুর গ্রামের উমানাপিত পূর্ণ ঘোষ ও অন্যান্য আরও কয়েকজনের সাহায্যে মেদিনীপুর জেলার অন্তর্বর্তী দাসপুর থানার এলাকাস্থিত পদমপুর গ্রামে পঞ্চানন দত্তর বাড়িতে ডাকাতি করি। এছাড়া হুগলি জেলার খুড়াট গ্রামে এবং মেদিনীপুর জেলার মধ্যস্থিত আরও কয়েকটা গ্রামে ডাকাতি করে প্রচুর টাকা সংগ্রহ করে নিই। আমি কিভাবে টাকা উপার্জন করি তা ভব আগে জানত না, কিন্তু অবশেষে সে সমস্ত জানতে পেরেছিল এবং ডাকাতের জিনিস সে খুব সতর্কতার সাথে লুকিয়ে রাখত। ডাকাইতি ব্যবসা অবলম্বন করে আমি যে পরিমিত টাকা উপার্জন করেছি তা যদি সবটা জমিয়ে রাখতে পারতাম তাহলে এই কলকাতা শহরের মধ্যে আমি একজন ধনী ব্যক্তির মধ্যে পরিগণিত হতাম, কিন্তু আমি তা করিনি। আমার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল দেশ ভ্রমণ। কোনো জায়গায় ডাকাতি করে কিছু টাকা জমাতে পারলেই তার কিছুটা ভবকে ও আমার স্ত্রীকে দিতাম। বাকি টাকা দিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে যেতাম। ভারতবর্ষের মধ্যে এমন কোনো তীর্থই নেই যেখানে অন্তত 2-1 বারের জন্য হলেও আমি না গিয়েছি বা সেখানে আমি ইচ্ছে মতন টাকা খরচ না করেছি। দেবসেবা, অতিথি সেবা, সাধু সেবা প্রভৃতি কাজে আমি যে কত টাকা খরচ করেছি তার হিসেব নেই। আমি বৈষ্ণব বেশে থাকতাম, সুতরাং কত বৈষ্ণব যে আমার থেকে সাহায্য পেয়েছে তার হিসেব কে দেবে? মহোৎসবে আমার যে কত টাকা খরচ হয়েছে তার হিসেবই বা কে করবে? এছাড়াও অনেক গরিব লোকও সময় সময় আমার কাছে সাহায্য পেয়েছে। আমি গরিবের ঘরে কখনো ডাকাতি করিনি। ধনী ব্যক্তিদের মধ্যে যারা বিশেষভাবে কৃপণ তাদের টাকার উপরে আমার সবচেয়ে বেশি নজর ছিল। আমার এখন বয়স হয়েছে, আর এবার আমি যেইভাবে ধরা পড়েছি তাতে আমার কোনোভাবেই ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। সেই জন্যই আজ আপনার কাছে এত কথা বললাম, নয়তো এতকাল অবধি আমি অন্য কারোর কাছে ভুলেও এত কথা বলিনি। আমি তো এখন যেতে বসেছি, কিন্তু আপনাকে একটি কথা বলে যাওয়ার ইচ্ছে আছে। আমি ডাকাত বটে, কিন্তু আপনি বিশ্বাসঘাতক। ধর্মের ভান করে আপনি যেমন বিশ্বাসঘাতকতার কাজ করলেন, যতদিন বাঁচব ততদিন তা ভুলতে পারবো না।
কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে সামনের সপ্তাহে সোমবার ঠিক রাত 10:30 ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।